আমরা সামান্তরিক সূত্রের সাহায্যে কিভাবে লব্ধির মান ও দিক বের করতে হয় এটা নিয়ে আমরা পিএইচডি করে ফেলছি অলরেডি। আমরা জানি কোনো বিন্দুতে দুইটা ভেক্টর পি এবং কিউ পরস্পর আলফা কোণে যদি ক্রিয়ারত থাকে তাহলে সামান্তরিক সূত্র অনুযায়ী এদের লব্ধি আর, এই আর এর মান বের করার সূত্র হচ্ছে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, এবং দিক বের করার সূত্র হচ্ছে থেটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ডিভাইডেড বাই নিচে পি প্লাস কিউ কজ আলফা আর উপরে হচ্ছে কিউ সাইন আলফা। এই সূত্রের সাহায্যে আমরা মান ও দিক বের করতে পারি। এখন এই সূত্রের সাহায্যে আমরা কয়টা ভেক্টরের লব্ধির মান ও দিক বের করতে পারি বলতো? দুইটা, পি এবং কিউ, এই দুইটা ভেক্টরের লব্ধির মান ও দিক বের করতে পারি। কিন্তু যদি কোনো বিন্দুতে দুইয়ের অধিক ভেক্টর ক্রিয়ারত থাকে তাহলে আমরা কি করতে পারি? মনে করো এই একটা বিন্দু, এই বিন্দুতে দুইয়ের অধিক ভেক্টর, মনে করো চারটা ভেক্টর ক্রিয়ারত আছে, একটা, দুইটা, তিনটা, চারটা ভেক্টর ক্রিয়ারত, নাম দিলাম আমি পি কিউ এস টি। এখন এই ভেক্টরগুলার লব্ধির মান ও দিক বের করতে হবে। তাহলে আমি কি এই সূত্র ব্যবহার করতে পারি? যেহেতু আমরা লব্ধির মান ও দিক বের করার এই সূত্রটাই জানি, এই সূত্র ব্যবহার করে লব্ধির মান ও দিক বের করতে পারবো এখানে? না, একটু সমস্যা হচ্ছে। কেন? কারণ এখানে তো দুইটা পি আর কিউ, দুইটা ভেক্টর, এখানে কয়টা? চারটা। তাহলে আমাদের এমন একটা সূত্র লাগবে যাতে আমরা চারটা ভেক্টরের লব্ধির মান ও দিক বের করতে পারি। আচ্ছা, এখানে যদি আরো একটা ভেক্টর ক্রিয়ারত থাকে তাহলে হলো কয়টা? পাঁচটা। তাহলে আমাদের আরো একটা সূত্র লাগবে যার সাথে আমরা পাঁচটা ভেক্টরের লব্ধির মান ও দিক বের করতে পারি। তাহলে দেখো তো ব্যাপারটা একটু জটিল হয়ে যাচ্ছে না? আমরা আসলে এই সূত্র খাটায়ে এইখানে লব্ধির মান ও দিক বের করতে পারবো। তার জন্য আমাদের একটু বুদ্ধি খরচ করা লাগবে। কি করতে পারি আমরা? আমরা দুটা দুটা করে নিয়ে ক্যালকুলেশন করব। কিভাবে? প্রথমে মনে করো পি আর কিউ নিব, পি আর কিউ নিয়ে এই সূত্রের সাহায্যে পি আর কিউ এর লব্ধির মান ও দিক বের করব। মনে করো এরকম যে পি আর কিউ এর লব্ধির যদি আমরা সূত্র খাটাই তাহলে পি আর কিউ এর লব্ধি হবে এইটা। তাহলে তখন পি আর কিউ থাকলো না, লব্ধি চলে আসলো, কারণ পি আর কিউ এর লব্ধি যোগফলই হচ্ছে এটা। তাহলে আমরা এই সূত্র খাটায় পি আর কিউ এর লব্ধি বের করলাম। তাহলে এই সূত্রের ব্যবহার কয়বার করলাম আমরা? একবার। ক্যালকুলেশন আমাদের একবার করতে হয়েছে, যে এই সূত্রের ক্যালকুলেশন একবার করলাম অলরেডি। শুধু কি মান বের করলে হবে? এর একটা দিক বের করা লাগবে না, এই যে পি এর সাথে কত কোণ? তাহলে এই দিক বের করার এর ক্যালকুলেশনও করতে হবে একবার। তাহলে আলটিমেটলি এই ক্যালকুলেশন একবার করতেছি আর এর ক্যালকুলেশন আরেকবার করতেছি, মোট ক্যালকুলেশন হচ্ছে কয়বার? দুইবার ক্যালকুলেশন করা লাগতেছে। তাহলে তখন কিন্তু এই কিউ আর থাকলো না, কিউ মুছে গেল, কারণ কিউ এবং এই পি এদের তো আমি লব্ধি পেয়ে গেছি, এই যে লব্ধি পেয়ে গেছি। ভেক্টর এখন কয়টা হয়ে গেল? তিনটা। এবার আমি করব কি? এই এস এবং এই যে লব্ধিটা, এই দুইটা নিয়ে আমি আগে ক্যালকুলেশন করব। তাহলে এই দুইটা নিয়ে আবার ক্যালকুলেশন করে এই দুইটার লব্ধি বের করব। তাহলে এই দুইটার লব্ধি মনে করা আসবে এইটা। তাহলে তখন এই দুইটার পরিবর্তে চলে আসবে এইটা। তাহলে আমি কি করলাম? এইটার লব্ধি বের করলাম এই সূত্র আরো একবার ব্যবহার করে, এবং এই সূত্রটা আরো একবার ব্যবহার করে দিকও কিন্তু বের করলাম। তাহলে এই দুইটা সূত্রের আরো দুইবার করে ব্যবহার হচ্ছে। তাহলে আলটিমেটলি ক্যালকুলেশন হচ্ছে মোট 4 বার ক্যালকুলেশন। এই সূত্রের 2 বার হয়েছে, এই সূত্রের 2 বার, তাহলে মোট ক্যালকুলেশন হলো 4 বার। তাহলে এবার আমরা এটা মুছে দিলাম, যেহেতু এটাও থাকলো না এটাও থাকলো না, কারণ এই দুইটার লব্ধি আমি এই যে লালটা পেয়ে গেছি। এবার ভেক্টর কয়টা হলো? দুইটা। এবার টি এর সাথে এই লব্ধির আমরা লব্ধি বের করবো আরেকবার। তাহলে আবার এই সূত্রের সাহায্যে আবার একবার লব্ধি বের করব, আবার এই সূত্রের সাহায্যে দিক বের করব। তাহলে ক্যালকুলেশন এই দুইটা সূত্র আবার 2 বার ব্যবহার হবে। তাহলে মোট ক্যালকুলেশন হবে হচ্ছে 6 বার করে টি এবং এই ভেক্টরের লব্ধি পাবো। তাহলে আলটিমেটলি এভাবেই কিন্তু আমরা চারটা ভেক্টরের লব্ধির মান ও দিক বের করতে পারবো। ভেক্টর যদি আরো একটা এখানে বাড়ানো থাকতো, 5টা ভেক্টর হইতো, তাহলে এই দুইটা সূত্র আরো 2 বার ব্যবহার করা লাগতো। ঠিক আছে? যদি 6টা হইতো তাহলে এই দুইটা সূত্র আবারও ব্যবহার করা লাগতো। তার মানে দেখা যাচ্ছে কি একটা করে ভেক্টর বাড়তেছে আর এই দুইটা সূত্রের ব্যবহার বাড়তেছে। তার মানে এই প্রসেসটা আস্তে আস্তে লেন্দি একটা প্রসেস হচ্ছে। তো এই প্রসেসের সাহায্যে আমরা লব্ধির মান ও দিক বের করতে চাই না, এটা কোনো ভালো প্রসেস না। তাহলে আমরা এমন একটা জিনিস চাই যে সূত্রের সাহায্যে কোনো বিন্দুতে যতগুলো ভেক্টরই কাজ করুক না কেন, 3টা 2টা 4টা 10টা 12টা, যতগুলো ভেক্টরই কাজ করুক না কেন, আমরা খুব সহজেই লব্ধির মান ও দিক বের করতে চাই। তো তার জন্য একটা প্রসেস আছে, তার জন্য একটা থিওরি আছে, সেটাকে বলা হয় লম্বাংশ থিওরি, লম্বাংশ উপপাদ্যের থিওরি। তো আমরা এই লম্বাংশ উপপাদ্যের সাহায্যে কোনো বিন্দুতে 2-এর অধিক ভেক্টর ক্রিয়া করলে তার লব্ধির মান ও দিক কিভাবে বের করা যায় সেটা আমরা বের করতে পারি। তো আমরা এখন এই লম্বাংশ উপপাদ্যটা পড়বো, বুঝতে পারছো? আমাদের ফিজিক্স পড়ার একটা উদ্দেশ্য হচ্ছে কাজ সহজ করে নিয়ে আসা। আমি যেখানে যাইতে চাই আমি সেখানে যাব, ঠিক আছে, কিন্তু যেভাবে যাইতে চাই, যেভাবে করতে চাই সেই কাজটা যেন আমার সহজ হয়, জটিল বা লেন্দি যেন
না হয়। আগে কম্পিউটারের সাইজ ছিল বিশাল বড়, আস্তে আস্তে কি কম্পিউটারের সাইজ কি হয়ে আসতেছে, ছোট হয়ে আসতেছে এবং ফাংশন বাড়তেছে। তার মানে আমি কাজ সহজ করতে চাই, কিন্তু কাজ যা করতে চাই তা যেন আমি করতে পারি। তাহলে আমার দেখো লব্ধির মান আমি বের করব, কিন্তু এত জটিল প্রসেসে করব না। তাহলে চলো আমরা দেখি লম্বাংশ উপপাদ্যটা কি বলে। লম্বাংশ উপপাদ্য পড়ার আগে আমাদের পড়তে হবে হচ্ছে লম্বাংশ কি জিনিস। আগে লম্বাংশ ভালো করে বুঝতে হবে। লম্বাংশের আর একটা নাম হচ্ছে লম্ব অভিক্ষেপ। তাহলে আমরা দেখি আগে লম্ব অভিক্ষেপ কি জিনিস। মনে করো এরকম একটা গাছ আছে, এই গাছটা ভূমির সাথে থিটা কোণে হেলানো। এই যে একটা গাছ, এই গাছটা ভূমির সাথে থিটা কোণে হেলানো আছে। এখন এই গাছের মাথার উপরে যদি সূর্য থাকে, এখানে মনে করো যে সূর্য আছে, সূর্য থাকলে দেখবা দুপুর বেলা একেবারে মাথার উপরে সূর্য থাকলে এই ভূমির উপর এই গাছের একটা ছায়া পড়বে, একটা প্রজেকশন পড়বে আর কি। তুমি যদি এখান থেকে এরকম একটা লম্ব টানো, দেখো এরকম লম্ব টানো, তাহলে তুমি একটু গাছটার ছায়া পাবা। কতটুকু? এইখান থেকে এই যে এতটুকু ছায়া তুমি পাবা। ধরো এটাকে আমি বললাম ও বিন্দু, এটাকে আমি বললাম এন বিন্দু। তাহলে ছায়ার দৈর্ঘ্য অর্থাৎ এই গাছের ছায়ার দৈর্ঘ্য সেটা হচ্ছে ও থেকে এন, এই যে এই পর্যন্ত এতটুকু ছায়ার দৈর্ঘ্য পাওয়া যাবে। মনে করো এই গাছটার দৈর্ঘ্য হচ্ছে আর। তাহলে আমি এখন তোমাকে যদি জিজ্ঞেস করি গাছটার দৈর্ঘ্য আর, সেটা অনুভূমিকের সাথে থিটা কোণে হেলানো আছে, তাহলে অনুভূমিক বরাবর এই গাছের ছায়া দৈর্ঘ্য কতটুকু হবে? যদি একেবারে ঠিক মাথার উপরে সূর্য থাকে বা উপর থেকে মনে করো একটা টর্চ লাইট জ্বালানো হয়, তাহলে এই ভূমির উপর গাছের ছায়া কতটুকু পড়বে সেটা আমরা কিভাবে বের করতে পারি? তো তুমি একটু হিসাব করে আমাকে বলবা এরকম যে cos θ ইকুয়াল টু হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমিটা কত? ও এন, আর অতিভুজ হচ্ছে এই গাছের দৈর্ঘ্য না, গাছের দৈর্ঘ্য কত? আর। তাহলে বলো তো ছায়ার দৈর্ঘ্য অর্থাৎ ও এন ইকুয়াল টু কত হবে? আর cos θ। এই ও এনটাই হচ্ছে এই গাছটার লম্ব অভিক্ষেপ বা ছায়া বা লম্বাংশ বলতে পারো। কেন এটাকে লম্ব অভিক্ষেপ বলা হচ্ছে? দেখো এই যে গাছের এই মাথা থেকে তুমি যদি লম্ব টানো, তাহলে এই গাছের একটা অভিক্ষেপ পাওয়া যায়। অভিক্ষেপ মানে হচ্ছে ছায়া। তাহলে লম্ব টানলে এই অভিক্ষেপটা পাই, কারণ এটাকে বলা হচ্ছে লম্ব অভিক্ষেপ বা লম্বাংশ। তো এটার মান কত হচ্ছে? ও এন ইকুয়াল টু কত? আর cos θ। এই যে এটাই হচ্ছে আমাদের লম্বাংশ। ভেক্টরের ঠিক তেমনি একটা লম্বাংশ হয়। মনে করো কোনো একটা ভেক্টর এভাবে ক্রিয়া করতেছে, একটা ভেক্টর যেটাকে আমরা বলতেছি আর ভেক্টর। এখন এইটা মনে করো অনুভূমিক অক্ষ বা এক্স অ্যাক্সিস, আর এইটা হচ্ছে উলম্ব অক্ষ বা ওয়াই অ্যাক্সিস। অনুভূমিক অক্ষের সাথে অর্থাৎ এক্স অক্ষের সাথে মনে করো থিটা কোণ করে আছে। তাহলে আমি এখন যদি বলি এই আর ভেক্টরটার অনুভূমিক দিক বরাবর লম্বাংশ বা লম্ব অভিক্ষেপ কত হবে, তাহলে তোমার কি করতে হবে? এর উপরে এরকম একটা টর্চ লাইট জ্বালাইতে হবে। তুমি মনে করো এরকম একটা টর্চ লাইট জ্বালাইলা, তাহলে টর্চ লাইট জ্বালালে দেখো তো এই যে আর ভেক্টরটা, এটা যদি একটা লাঠি হয়, এরকম যদি একটা লাঠি হয়, তাহলে অনুভূমিক দিক বরাবর এই আর ভেক্টরটার একটা অভিক্ষেপ বা ছায়া পড়বে না এখান থেকে এই পর্যন্ত, এটা মনে করো ও, তাহলে এটা হচ্ছে এন। তাহলে আর ভেক্টরের লম্ব অভিক্ষেপ কোন দিক বরাবর? এক্স অক্ষ বরাবর। কত হচ্ছে সেটা? ও এন। তাহলে ঠিক একইভাবে cos θ ইকুয়াল টু ও এন ডিভাইডেড বাই হচ্ছে আর। তাহলে অতএব ও এন ইকুয়াল টু হচ্ছে আর cos θ। এই ও এন কে বলা হচ্ছে আর ভেক্টরের লম্ব অভিক্ষেপ কোন দিক বরাবর? এক্স অক্ষ বরাবর। তো এক্স অক্ষ বা এটাকে আমরা বলি অনুভূমিক অক্ষ। তাহলে এক্স অক্ষ বা অনুভূমিক দিক বরাবর আর এর লম্ব অভিক্ষেপ সেটা হচ্ছে ও এন। তার মান কত? মান হচ্ছে আর cos θ। এটা লম্ব অভিক্ষেপ ওয়াই অক্ষ বরাবর হয়, এটাকে বলা হয় অনুভূমিক লম্ব অভিক্ষেপ। আর যদি ওয়াই অক্ষ বরাবর লম্ব অভিক্ষেপ হয় সেটাকে বলা হয় উলম্ব লম্ব অভিক্ষেপ বা উলম্ব লম্বাংশ। উলম্ব লম্বাংশ কিভাবে পাওয়া যাবে? তুমি এবার মনে করো টর্চ লাইটটা এখানে না জ্বালায় তুমি টর্চ লাইট দিয়ে এইখান থেকে আলো ফেলো। এই যে এইখান থেকে মনে করো টর্চ লাইট দিয়ে আলো ফেলতেছো, তাহলে এবার দেখো তোমার কিন্তু ছায়া আর এখানে পড়বে না, এবার তোমার ছায়া গিয়ে পড়বে ওয়াই অক্ষে। এই দেখো এতটুকু ছায়া পড়বে এইভাবে এসে। তাহলে এই যে এখান থেকে এতটুকু, এটা মনে করো ও, এটা হচ্ছে মনে করো এম। তাহলে ওয়াই অক্ষ বরাবর অর্থাৎ লম্ব অক্ষ বরাবর আর ভেক্টরের লম্বাংশ হচ্ছে ও এম। আমাদের এখন ও এম এর মান বের করতে হবে। তাহলে কিভাবে আমরা ও এম এর মান বের করতে পারি? দেখো এই গাছের ক্ষেত্রেও ঠিক একইভাবে। মনে করো এখানে একটা দেওয়াল আছে, রাতের বেলা কেউ টর্চ লাইট মারলো এখান থেকে, এই যে টর্চ লাইট মারলো, তাহলে গাছের ছায়াটা কিন্তু এবার মাটিতে পড়বে না। এখান থেকে টর্চ লাইট মারলে দেখবা গাছের ছায়াটা পড়বে হচ্ছে এই দেওয়ালে। মনে করো এখানে একটা দেওয়াল আছে, তাহলে এই ছায়াটাকে বলা হচ্ছে, এই অভিক্ষেপটাকে বলা হচ্ছে গাছের লম্ব অভিক্ষেপ। বুঝতে পারছো? এখন এখান থেকে আমাদের বের করতে হবে লম্ব অভিক্ষেপ ও এম এর মানটা কত। কিভাবে বের করতে পারি? এই কোণটা হচ্ছে থিটা। তাহলে এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটা কত বলো তো?
এক্স অক্ষ ওয়াই অক্ষ পরস্পর লম্ব 90 ডিগ্রি, এই কোণটা থিটা হলে এই কোণটা হচ্ছে 90 মাইনাস থিটা। তাহলে এখান থেকে আসো আমরা ইউজ করি সূত্রটা, cos 90 মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটার সূত্র লিখবো। তাহলে cos থিটার সূত্র হচ্ছে cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। এখন বলো তো ভূমি আর লম্ব বলতে কি বুঝো? 19 তোমরা পড়ে আসছো আশা করি। কোণের বিপরীতটা হয় হচ্ছে লম্ব। অনেকে ভাবে কি লম্ব মানে লম্বের মতো দেখতে হবে, না, কোণের বিপরীতটা হচ্ছে লম্ব। তাহলে এই কোণের এই জন্য এটা হচ্ছে লম্ব, আর কোণের সাথে যেটা থাকবে সেটা হবে ভূমি। এই কোণের জন্য যদি আমি বলি তাহলে এই কোণের বিপরীত এটা হচ্ছে লম্ব, সাথে যেটা থাকবে সেটা হচ্ছে ভূমি। এই কোণের জন্য বিপরীতটা লম্ব, সাথে যেটা থাকবে সেটা হচ্ছে ভূমি। তাহলে cos θ = ভূমি মানে কিন্তু OM ডিভাইডেড বাই অতিভুজ। অতিভুজ মানে কত? আর cos 90 মাইনাস থিটা মানে cos 90 থেকে মাইনাস, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে sin θ, cos 90 মাইনাস থিটা আশা করি জানো এটা, OM ডিভাইডেড বাই হচ্ছে R। তাহলে অতএব OM ইকুয়াল টু হচ্ছে R sin θ। তাহলে এইটা হচ্ছে উলম্ব উপাংশের মান। তাহলে এই OM এটা হচ্ছে y অক্ষ বরাবর উলম্ব উপাংশ কার? R ভেক্টরটার। তাহলে এটাকে আমি বলতে পারি R এর উলম্ব বা y অক্ষ বরাবর লম্ব অভিক্ষেপ। তাহলে লম্ব অভিক্ষেপ কেন বলা হয়? লম্ব টানলে অভিক্ষেপ পাওয়া যায়। এখান থেকে লম্ব টেনে দাও, দেখো এই অভিক্ষেপটা পাওয়া যায়। তাহলে এবার একটা গুরুত্বপূর্ণ কথা মাথায় রাখবা, দেখো এই হচ্ছে ভেক্টর। আমরা আর এত কিছু ক্যালকুলেশন করব না এরপরে। তাহলে এটা যদি আর ভেক্টর হয়, এটা যদি কোণ হয়, তাহলে এই মনে রাখার সিস্টেমটা হচ্ছে কোণ আছে তো, তাহলে কোণ থাকলে এইটাকে বলা হবে হচ্ছে cos θ আর cos θ। সহজ হিসাব কোণ আছে, এটা হচ্ছে আর cos θ। আর এই দিক বরাবর দেখো এর সাথে তো কোনো কোণ নাই, উলম্ব দিক বরাবর কোনো কোণ আছে নাই, এই দিকের সাথে কোণ আছে। তাহলে যার সাথে কোণ নাই তার লম্ব অভিক্ষেপ যেটা, সেটাকে বলা হবে আর sin θ। তাহলে মনে রাখার খুব সহজ পদ্ধতি হচ্ছে এটা, কোণ আছে তাহলে cos θ, কোণ নেই তাহলে sin θ, শেষ। আমরা কিন্তু আর এত কিছু হিসাব টিসাব করব না। এখন যার সাথে কোণ আছে এটাকেই বলা হয় হচ্ছে অনুভূমিক উপাংশ, আর যার সাথে কোণ নেই এটাকে বলা হয় হচ্ছে উলম্ব উপাংশ। মাথায় রাখতে হবে এইভাবে। যদি এরকম হয়, মনে করো এটা হচ্ছে আর, এবার এই কোণটা দিয়ে দিছে থিটা, তাহলে এবার কি হবে? এইটা হবে আর cos θ? না, এই যে বুঝতে হবে এখন। তাহলে এই বরাবর এতটুকু এটা হবে হচ্ছে আর cos θ। তাহলে এটাই হবে হচ্ছে অনুভূমিক উপাংশ। cos θ মানে অনুভূমিক উপাংশ। আর এই বরাবর কোণ নাই তো, তাহলে এইটা হবে আর sin θ। তাহলে এটাকে বলা হবে হচ্ছে উলম্ব উপাংশ। তাহলে আমরা কিন্তু আর এত কিছু ক্যালকুলেশন করব না। আমরা এরপরে যখন ম্যাথ করতে হবে বা থিওরি পড়তে হবে তখন কোণ দেখে বলে দিব এটা হচ্ছে cos θ, আর কোণ নেই দেখে বলে দিব এটা হচ্ছে sin θ। এবং কোণ যার সাথে সে হবে অনুভূমিক উপাংশ, আর কোণ যার সাথে নাই সে হবে হচ্ছে উলম্ব উপাংশ। তাহলে চলো এবার আমরা থিওরিতে চলে যাই। লম্বাংশ উপপাদ্য থিওরির সাহায্যে কিভাবে লব্ধির মান ও দিক নির্ণয় করা যায়। তাহলে আমরা পড়বো হচ্ছে লম্বাংশ উপপাদ্য। লম্বাংশ উপপাদ্য, এবং আমরা দেখব এর সাহায্যে কিভাবে লব্ধির মান ও দিক নির্ণয় করা যায়। ওকে, তাহলে আগে প্রথমে আমরা লম্বাংশ উপপাদ্যের বিবৃতিটা একটু বুঝে নিই। লম্বাংশ উপপাদ্যের বিবৃতি বলতেছে যে কোনো দিক বরাবর কোনো বিন্দুতে ক্রিয়ারত দুই বা ততোধিক ভেক্টরের লম্ব অভিক্ষেপের বীজগাণিতিক সমষ্টি হবে ওই একই দিক বরাবর এই ভেক্টরগুলোর লব্ধির লম্ব অভিক্ষেপের সমান। কি কথাটা বোঝা গেল? বোঝা গেছে? আগে আমি লিখি তারপরে বোঝাবো। যে কোনো দিক বরাবর কোনো বিন্দুতে ক্রিয়ারত ভেক্টরগুলোর লম্ব অভিক্ষেপের বীজগাণিতিক সমষ্টি হবে ওই একই দিক বরাবর এদের লব্ধির লম্ব অভিক্ষেপের সমান। এটাই হচ্ছে আমাদের লম্বাংশ উপপাদ্যের বিবৃতি। এখন এই বিবৃতিটা আমরা বুঝবো, তো চিত্র ছাড়া বোঝা যাবে না, খুব ভালো করে চিত্র এঁকে ব্যাপারটা আমরা বুঝবো। মনে করো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এবং এক্স অক্ষের সাথে এই যে লম্ব অক্ষ যেটা, সেটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এটা হচ্ছে মূল বিন্দু। তো মনে করো এই বিন্দুতে দুইটা ভেক্টর কাজ করতেছে, পি আর কিউ, দুইটা ভেক্টর। তো আমরা একটু আঁকি। এই ভেক্টরটা হচ্ছে আমাদের পি ভেক্টর, আর এই ভেক্টরটা, এটাকে আমরা বললাম এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর। এখন এই পি ভেক্টর আর কিউ ভেক্টরের লব্ধি পাওয়া যাবে একটা। তো পি ভেক্টর আর কিউ ভেক্টরের লব্ধি আমরা কিভাবে পাবো? একটা সামান্তরিক আঁকলেই লব্ধি পেয়ে যাবো। এই সামান্তরিকের কর্ণ যেটা, এই কর্ণ, এটা হবে লব্ধি। এটা
এই লব্ধি কর্ণটাকে, এটাকে আমরা বললাম আর। এখন দেখো বিবৃতিতে একটা কথা বলা ছিল, যে কোনো নির্দিষ্ট দিক বরাবর তোমার একটা নির্দিষ্ট দিক নিতে হবে। ধরো এই দিকটাকে আমরা এক্স অক্ষ ধরলাম, যে নির্দিষ্ট দিকটা এক্স অক্ষ, তার সাথে পি ভেক্টরের এই যে কোণটা, এই কোণটাকে আমরা বললাম এই কোণটা হচ্ছে আলফা, অর্থাৎ পি এর সাথে এক্স অক্ষের কোণ আলফা। কিউ এর সাথে এক্স অক্ষের কোণ, ওই একই দিকের কোণ, এটাকে আমরা বললাম এটা হচ্ছে বিটা। এবং লব্ধি আর এর সাথে এক্স অক্ষের কোণ, অর্থাৎ লব্ধি আর এক্স অক্ষের সাথে কত কোণে ক্রিয়ারত ধরে নিলাম থেটা। তাহলে সবগুলো দিক, সবগুলো ভেক্টরের দিক নিলাম আমরা কার উপর ভিত্তি করে, কোন দিকের সাথে, এক্স অক্ষের সাথে, অনুভূমিক অক্ষের সাথে। এখন আমাদের বিবৃতি বলতেছে যে যে কোনো নির্দিষ্ট দিক অর্থাৎ এক্স অক্ষ বরাবর পি এর লম্ব বিক্ষেপ, কিউ এর লম্ব বিক্ষেপ, এই দুইটাকে যদি যোগ করা হয় তাহলে পাওয়া যাবে এদের লব্ধির লম্ব বিক্ষেপ। তাহলে এদের লব্ধি কত, আর। তাহলে আর এর লম্ব বিক্ষেপ। কিভাবে লম্ব বিক্ষেপ পাওয়া যায়, লম্ব টানলে, এই যে এর মাথা থেকে লম্ব টেনে দাও, এখান থেকে এই যে লম্ব টেনে দাও, তাহলে লম্ব টানলে দেখো তো এই যে এখানে ছেদ করতেছে, তো এটা হচ্ছে পি এর লম্ব বিক্ষেপ ধরলাম, যে এটাকে আমরা বললাম ও এন, পি এর লম্ব বিক্ষেপ। কিউ এর লম্ব বিক্ষেপ, তাহলে কিউ এর এখান থেকে একটা লম্ব টানো, তাহলে লম্ব টানলে এই বিন্দুতে ছেদ করতেছে, এটাকে আমরা বললাম ও এম, তাহলে কিউ এর লম্ব বিক্ষেপ হচ্ছে ও এম। লব্ধির এখান থেকে একটা লম্ব টানো, লম্ব টানলে এই বিন্দুতে ছেদ করতেছে, এটাকে আমরা বললাম এস, তাহলে লব্ধির লম্ব বিক্ষেপ হচ্ছে ও এস। সবগুলো লম্ব বিক্ষেপ কোন দিক বরাবর, এক্স অক্ষ বরাবর। তাহলে নির্দিষ্ট দিক হচ্ছে এক্স অক্ষ। আমাদের কি বলতেছে দেখো, আমাদের বলতেছে যে এক্স অক্ষ বরাবর, এই যে আমি এভাবে লিখলাম যে এক্স অক্ষ বরাবর লব্ধির লম্ব বিক্ষেপ হচ্ছে ও এস। দেখো এই যে এখান থেকে ও এস এতটুকু হচ্ছে লব্ধির লম্ব বিক্ষেপ। এটা হবে পি এবং কিউ এর লম্ব বিক্ষেপের যোগফলের সমান। তো পি এর লম্ব বিক্ষেপ কত, ও এন, এবং কিউ এর লম্ব বিক্ষেপ কত, ও এম, এই দুইটার যোগফলের সমান। এখন একটা জিনিস খেয়াল করো, এটা আমরা একটু প্রমাণ করতে চাই, চিত্র থেকে প্রমাণ হয়ে যাবে, খুব সহজে প্রমাণ করা যায়। তুমি চিত্র থেকে দেখো, এটা আমাদের প্রমাণ করতে হবে, কিন্তু চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে ও এস ইকুয়াল টু হচ্ছে ও এন। দেখো এইখান থেকে এই পর্যন্ত ও এন, আর তারপরে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে এন এস। তাহলে আমরা লিখতে পারি চিত্র থেকে ও এস ইকুয়াল টু ও এন প্লাস এন এস, এটা আমরা লিখতে পারি। কিন্তু আমাদের এটা প্রমাণ করতে হবে না, আমাদের যা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে ও এস ইকুয়াল টু ও এন। এবার দেখো খেয়াল করো, এইখান থেকে এই রেখার উপরে একটা লম্ব টেনে দিলাম, এই যে একটা লম্ব টেনে দিলাম। তুমি চাইলে এটার একটা নাম দিতে পারো, মনে করো এটার নাম আমি দিচ্ছি বি, এই বিন্দুর নাম দিচ্ছি ডি, বিডি। এখন এইখানে দুইটা ত্রিভুজ, দেখো এই হচ্ছে একটা ত্রিভুজ, এই যে এটা, আর এই একটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ সর্বসম ত্রিভুজ। কিভাবে আমি বললাম, এই বাহুটা আর এই বাহুটা সামান্তরিকের বিপরীত বাহু। তো সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল, তাহলে এটা যদি কিউ হয় তাহলে এটাও হচ্ছে কি কিউ, তাহলে এই দুইটা সমান। তাহলে সর্বসম প্রমাণ করতে হয় কিভাবে, এই যে আমি প্রমাণ করলাম যে এই বাহুটা আর এই বাহুটা সমান। তাহলে একটা বাহু দুইটা কোণ, তিনটা বাহু তিনটা বাহু, বা দুইটা বাহু একটা কোণ, যে কোনো ভাবে সর্বসম প্রমাণ করা যায়। তাহলে আমি একটা বাহু আর এই একটা বাহু সমান দেখাই ফেলছি। এবার দেখো তো এইখান থেকে তুমি লম্ব টানছো না লম্ব বিক্ষেপ করার সময়, তাহলে এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। এখান থেকে তো লম্ব টানছিলা, তারপর এখান থেকে এটার লম্ব টানলা, তাহলে এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে দেখো তো এই কোণ আর এই কোণ সমান কিনা, তাহলে এই কোণ আর এই কোণ যেহেতু সমান, তাহলে এই দুইটা সমান হয়ে গেল। একটা কোণের শর্ত আমরা প্রমাণ করে ফেললাম যে দুইটা কোণ সমান। সর্বসম প্রমাণ করতে গেলে আরো একটা শর্ত প্রমাণ করতে হবে। আরো একটা শর্ত কি, দেখো এই যে কোণটা আছে, এই যে কোণটা, এই কোণটা, এই কোণটা আর এই কোণটা সমান। কিভাবে এই দুইটা কোণ সমান, এই বাহুটা এই কিউ আর এই কিউ এরা তো পরস্পর সমান্তরাল, তাহলে এরা পরস্পর সমান্তরাল, এইটা এখান থেকে লম্ব আর এইটা এখান থেকে লম্ব, তাহলে এই কোণটা আর এই কোণটাও একই কোণ। তাহলে আমরা দুইটা কোণ আর একটা বাহু সমান দেখাই ফেলছি। তাহলে আমরা বলতে পারি এই যে ত্রিভুজটা আর এই যে ত্রিভুজটা, এই দুইটা ত্রিভুজ সর্বসম। তাহলে সর্বসম যদি হয় তাহলে আমরা বলতে পারি ও এম বাহু সমান সমান হচ্ছে ডি বি বাহু, এই যে এটা, এই দুইটা বাহু সমান। এখন ডিবি বাহু মানে কত, এনএস না, তাহলে অতএব ও এম ইকুয়াল টু হচ্ছে এনএস। তাহলে এনএস এর জায়গায় আমি কি বসাইতে পারি, ও এম বসাইতে পারি। দেখো তো এখানে এনএস আছে কিনা, তাহলে এনএস কে সরাই দিয়ে আমি কি বসাইতে পারি, ও এম। এইবার দেখো প্রমাণ হয়ে গেছে আমাদের, এই যে লম্বাংশ উপপাদ্যের যে কথাটা বলছে এটা আমরা বিবৃতিটা প্রমাণ করে ফেলছি। ওএস কি, আর এর লম্ব বিক্ষেপ, তাহলে এই যে আর এর লম্ব বিক্ষেপ আমি এই যে সংক্ষেপে লিখতেছি ইকুয়াল টু ওএন কি, ওএন হচ্ছে পি এর লম্ব বিক্ষেপ, তাহলে পি এর লম্ব অভিক্ষেপ প্লাস ওএমটা কি, ওএম ছিল কিউ এর লম্ব বিক্ষেপ, তাহলে কিউ এর লম্ব অভিক্ষেপ। তাহলে যে কোনো নির্দিষ্ট দিক বরাবর লব্ধির লম্ব বিক্ষেপ হবে
বাদ বাকি যে ভেক্টরগুলো ক্রিয়ারত আছে তাদের লম্ব বিক্ষেপের বীজগাণিতিক সমষ্টির সমান। এটাই আমাদের ছিল লম্বাংশ উপপাদ্য, এটা আমরা প্রমাণ করে ফেললাম। এর সাহায্যে আমরা লব্ধির মান ও দিক বের করব। এখান থেকে দেখো একটা কথা আমি লিখবো, OS মানে এটাকে আমরা বলতে পারি আর cos থিটা। কিভাবে বলতে পারি? আগে দেখো, এই যে আগে এই কারণে এগুলো বলে দিয়েছিলাম যে এইটা যদি হয় আর, এটা যদি হয় আর, এই কোণটা যদি হয় থিটা, তাহলে আমরা বলতে পারি এইটা মানে কি, এটা মানে হচ্ছে আর cos থিটা। তাহলে তুমি দেখো তো আর এর জন্য কি ছিল OS, তাহলে এটা হচ্ছে OS, তাহলে OS ইকুয়াল টু কত লিখতে পারি? আর cos থিটা। ঠিক একই ভাবে পি এর জন্য খেয়াল করে দেখো, এটা যদি হয় পি, পি কিয়া করতেছে কত কোণে? আলফা কোণে, তাহলে পি এর লম্ব বিক্ষেপ হচ্ছে ON, তাহলে ON মানে কত? পি cos আলফা। তাহলে এখানে লিখতে পারি আর এর লম্ব বিক্ষেপ হচ্ছে আর cos থিটা, অর্থাৎ OS এর মান, আর ON মানে হচ্ছে পি cos আলফা। তাহলে এবার তোমরাই বলবা OM মানে কত হবে? OM কার? কিউ এর। কিউ এর সাথে কত কোণ ছিল? বিটা কোণ, তাহলে এটা হবে হচ্ছে কিউ cos বিটা। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে আমি যদি এইভাবে বলি, এবার উলম্ব বরাবর লম্ব বিক্ষেপ নাও, তাহলে উলম্ব বরাবর লম্ব বিক্ষেপ কি হবে? একটু বুদ্ধি খরচ করো। এটা যদি আর cos থিটা হয় তাহলে উলম্ব দিক বরাবর কি হবে? আর sin থিটা। এটা যদি পি cos আলফা হয় তাহলে উলম্ব দিক বরাবর কি হবে? পি sin আলফা। তাহলে এখানে কি হবে? আর sin থিটা ইকুয়াল টু পি sin আলফা প্লাস কিউ sin বিটা। বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা এখন দেখো কিভাবে লব্ধির মান ও দিক নির্ণয় করতে পারি, সেটাই চলে যাচ্ছি। তাহলে আমরা এখানে লিখবো যে এক্স অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য ব্যবহার করে আমরা পাই আর cos থিটা ইকুয়াল টু, আমরা কিন্তু আর এগুলা লিখবো না, OS ইকুয়াল টু ON প্লাস OM, এগুলো আর লিখবো না, আমরা এত কিছু দিব না, আমরা একবারে ডাইরেক্ট এটা লিখবো আর cos থিটা ইকুয়াল টু পাই পি cos আলফা প্লাস কিউ cos বিটা। এইটাকে বললাম 1 নম্বর সমীকরণ। আমরা এখানে দেখো দুইটা ভেক্টর নিছি পি আর কিউ, আমরা 3টা 4টা 5টা ভেক্টরও নিতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু সেগুলোতে আমরা পরে যাব। নিলে পার্থক্য কি হবে? এই যে পি cos আলফা কিউ cos বিটা, এরপর যদি আরেকটা থাকে তাহলে সেইটা cos তার কোণ, তারপর যদি আরেকটা থাকে সেইটা cos তার কোণ, এইভাবে আস্তে আস্তে বড় হবে। এখন তুমি যখন ম্যাথ করবা এই মানগুলো তোমার দেওয়া থাকবে, তো হিসাব করতে কোনো সমস্যা হবে না, তারপরও ম্যাথ করার সময় আমরা দেখব। এবার আমি যদি বলি উলম্ব দিক বরাবর, এটা কি ছিল? অনুভূমিক দিক বরাবর। যদি বলি উলম্ব দিক বরাবর লম্ব বিক্ষেপ খাটায়, তো এখানে দেখো চিত্রে আঁকলে আঁকা যায়, কিন্তু চিত্র অনেক ঘিজিমিজি হবে। তুমি দেখো এটা বুঝতে পারতেছো, উলম্ব দিক বরাবর নিলে এই যে পি এর লম্ব বিক্ষেপ এতটুকু, উলম্ব দিক বরাবর নিলে কিউ এর লম্ব বিক্ষেপ এতটুকু, আর উলম্ব বরাবর নিলে আর এর লম্ব বিক্ষেপ হচ্ছে এই যে এতটুকু। তাহলে এইটার সাথে এইটা যোগ করলে পাওয়া যাবে এটা। তো আমরা আর চিত্রে আঁকবো না, আমরা তো বুঝে গেছি যে অনুভূমিক বরাবর যদি cos হয়, উলম্ব বরাবর কি হবে? সাইন। তাহলে আমরা ওয়াই অক্ষ বরাবর অর্থাৎ উলম্ব দিক বরাবর যদি লম্ব বিক্ষেপ ব্যবহার করি, লম্ব বিক্ষেপের সূত্রটা উপপাদ্যটা ব্যবহার করি, তাহলে আসবে আর সাইন থিটা ইকুয়াল টু, বলো তো কি হবে? পি সাইন আলফা প্লাস কিউ সাইন বিটা। খুব সহজ। তুমি যদি অনুভূমিকটা লিখতে পারো তাহলে উলম্বটা চোখ বন্ধ করে লিখতে পারবা। অনুভূমিকে যেখানে যেখানে cos আছে, উলম্বে সেখানে সেখানে সাইন। আবারও বলতেছি, এইভাবে মাথায় রাখবা, অনুভূমিকটা লেখার পরে উলম্বটা লিখবা তুমি দেখে দেখে, উপরের লাইন দেখে দেখে, যেখানে যেখানে cos আছে সেখানে সেখানে সাইন বসাই দিবা। এই তো দুইটা লাইন পাইলাম। এবার আমি তোমাকে যদি বলি এই যে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ থেকে কিভাবে তুমি লব্ধির মান আর কিভাবে তুমি লব্ধির দিক পাবা, তো দেখো এবার তুমি একটু মাথা খাটাইলে বলে দিতে পারবা আর cos থিটা আর sin থিটা এই দুইটাকে যদি কোনোভাবে বর্গ করা যায় এবং বর্গ করে যোগ করা যায়, তাহলে বর্গ করে যোগ করলে cos স্কয়ার sin স্কয়ার 1 হয়ে যাবে যোগ হয়ে, আমি এখান থেকে আর পেয়ে যাবো, আর স্কয়ার পেয়ে যাবো। সেই আর স্কয়ার দিয়ে তো আমি লব্ধির মান পাবো, কারণ লব্ধিটা আমাদের কি ছিল? কর্ণ আর। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে আমরা লিখি একটু, 1 স্কয়ার যোগ করলাম 2 স্কয়ার, এই দুটাকে বর্গ করে যোগ করলাম। যোগ করলে আমরা কি পাচ্ছি দেখো, আর স্কয়ার cos স্কয়ার থিটা, আমি একটু লাইন গ্যাপ দিয়ে একবারে লিখে দিলাম। আর এখানে কি পাচ্ছি? sin স্কয়ার থিটা, যে যোগ করে দিলাম। আর এ পাশে কি পাচ্ছি? এটা a আমাদের, এটা b, তাহলে a প্লাস b হোল স্কয়ার, তার মানে হচ্ছে p স্কয়ার cos স্কয়ার আলফা প্লাস 2pq cos আলফা cos বিটা। এটা একটু মুছে দিই, এখানে লিখি, বোর্ড হয়ে গেছে ছোট, কিউ স্কয়ার cos স্কয়ার বিটা, এই যে লিখলাম। এবার এটাকে আবার যোগ করে লিখতে হবে, তাহলে পি স্কয়ার সাইন স্কয়ার আলফা প্লাস 2pq সাইন আলফা সাইন বিটা প্লাস কিউ স্কয়ার সাইন স্কয়ার বিটা, এই যে লিখলাম। এখন এখান থেকে দেখো আর স্কয়ার সাইন স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা, এটা হচ্ছে 1, ওটা লেখার দরকার নেই আমার।
এবার তুমি একটু খেয়াল করে দেখো, এই দুইটাতে আমি কিন্তু লাইন গ্যাপ দিব এখানে। এই দুইটা থেকে পি স্কোয়ার কমন নাও, পি স্কোয়ার কমন নিলে কজ স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা, মানে কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা। তাহলে আলটিমেটলি একবারে বলো তো কি থাকে, পি স্কোয়ার থাকে। এখন তো বড় হয়েছে, এখন আর এত কিছু লেখা যাবে না। অনুরূপভাবে এই দুইটা থেকে কিউ স্কোয়ার কমন নাও তো তুমি, কিউ স্কোয়ার কমন নিলে কি থাকে, কজ স্কোয়ার বিটা সাইন স্কোয়ার বিটা যোগ হয়ে কত, একই রকম। তাহলে যে আমি লিখে ফেললাম কিউ স্কোয়ার। এইবার আসো, এই দুইটাই যে মাঝখানের এই দুইটা পার্ট, এই দুইটা পার্ট থেকে কমন যায় হচ্ছে 2pq, নিয়ে নাও কমন। কমন নিয়ে কি থাকে, কজ আলফা কজ বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা। যারা ত্রিকোণমিতি করছো বা যারা ত্রিকোণমিতি পড়ছো, সেখানে দেখবা ত্রিকোণমিতির বইতে গিয়ে দেখবা, বা পড়োই নাই যাদের বই আছে, একটু উল্টায় গিয়ে দেখবা যে এইটা ত্রিকোণমিতির একটা সূত্র। এই সূত্রটা হচ্ছে কজ আলফা মাইনাস বিটার সূত্র এটা, বা কজ আলফা মাইনাস বিটাও যা, বিটা মাইনাস আলফাও তাই। আমি বিটা মাইনাস আলফাও লিখতে পারি, কারণ কজের ক্ষেত্রে -30 ডিগ্রি, কজ -30 ডিগ্রি আর কজ 30 ডিগ্রি কি একই জিনিস, কজ কি করে মাইনাস কে ফেলে, তো বিটা মাইনাস আলফা দেওয়া যা, আলফা মাইনাস বিটা দেওয়া তাই। এই যে আমি লিখলাম প্লাস 2pq পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আর এর পাশে কি থাকলো আর স্কোয়ার। তুমি একটু দেখো, এটা আমাদের এই যে সামান্তরিক সূত্র অনুযায়ী লব্ধির মান ও দিক নির্ণয় করার যে সূত্রটা ছিল, ঠিক সেই সূত্রটাই আমরা পেয়ে গেছি এখানে। এটা কিভাবে, আগে আমাদের কি ছিল, আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার কিউ স্কোয়ার, 2pq কজ আলফা ছিল, শুধু আলফা ছিল। এখন কি পাইছি, বিটা মাইনাস আলফা। আচ্ছা তুমি একটু বলো তো, এই আলফার পরিচয়টা তখন কি ছিল, পরিচয় ছিল পি এবং কিউ এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। আবারও বলতেছি, আলফার পরিচয় কি ছিল, পি এবং কিউ এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। এখানে বিটা মাইনাস আলফাও তাই, বিটা মাইনাস আলফা হচ্ছে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ। চিত্রে দেখো, এই যে এই কোণটা হচ্ছে আলফা, এক্স অক্ষের সাথে পি এর কোণ, আর এই কোণটা হচ্ছে বিটা, এক্স অক্ষের সাথে কিউ এর কোণ। তাহলে আমি যদি বলি পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কত, এই যে দেখো তো পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কত, তাহলে সেটা হচ্ছে বিটা মাইনাস আলফা। দেখো চিত্র অনেক ঘিজিমিজি হয়ে গেছে, চিত্র মুছে দিয়ে আমি একটু বুঝাই। আমাদের ছিল এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা ছিল পি, এটা ছিল কিউ। তাহলে কিউ এর সাথে কোণ বিটা, পি এর সাথে কোণ আলফা, কার সাথে, এক্স অক্ষের সাথে। তাহলে বলো পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ হচ্ছে বিটা মাইনাস আলফা। পি আর কিউ দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, এখানেও তো তাই পাইছি, পি আর কিউ দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে দেখো লম্বাংশ উপপাদ্য থেকে কিন্তু আমরা সামান্তরিক সূত্রটাও নিয়ে আইছি, ওই যে আগে যা প্রমাণ করছিলাম ঠিক একই জিনিসই কিন্তু এখানে আসছে, নতুন কিন্তু কিছুই আসে না। তো এটা সুবিধা কেন, সুবিধা একটু পরে বুঝবা। আমরা তো আর এত কিছু হিসাব করব না, আমরা হিসাব করবো এই দুই লাইন হিসাব করলে আমাদের পি এর মান, থেটার মান, পি এর মান, এই যে থেটা বিটা সব মানগুলো দেওয়া থাকবে। আমরা বসাই এইখানে একটা মান পাবো। তুমি এইখানে যদি মানগুলো বসাও, ক্যালকুলেটর চাপ দিলে একটা মান পাবা, আর এখানে মানগুলো বসাও, ক্যালকুলেটর চাপ দিলে একটা মান পাবা। দুইটা মানের বর্গ করে দিলে লব্ধির মান চলে আসবে। যদি 3-4টা ভেক্টরও থাকে, তাহলে এখানে এই যে আরো 3টা মান 4টা মান করে বাড়বে, কিন্তু লাইন তো আর বাড়বে না। আগে যেমন কি হচ্ছিল, এই সূত্র দিয়ে হিসাব করে করে আমি লাইন বাড়াচ্ছিলাম, কিন্তু এবার কি লাইন বাড়বে, জাস্ট এখানে একটা একটা করে বাড়বে। আমি হিসাব করলে তো এভাবে দুইটা বক্সই পাবো, এবং এই দুইটাকে আমার বর্গ করে লব্ধির মান বের করা যাবে। এরপরে যখন ম্যাথ করব তখন আরো খুব ভালো করে বুঝে যাব। যাই হোক, লব্ধির মান গেল, এবার তো শুধু মান বের করলে হবে না, লব্ধির কি লাগবে, দিক লাগবে। তো এই যে লব্ধি আর তার দিক, এই যে থেটা বের করতে হবে, এক্স অক্ষের সাথে দিক। তো কিভাবে বের করতে পারি, এই দুইটা সমীকরণই সবকিছু। এটা হচ্ছে আর সাইন থিটা, এটা হচ্ছে আর কস থিটা, দুইটাকে ভাগ দিলেই তো হয়ে গেল। তাহলে আমরা 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ দিই, তাহলেই হয়ে গেল আর সাইন থিটা ডিভাইডেড বাই আর কস থিটা। তাহলে কি ছিল, পি সাইন আলফা প্লাস কিউ সাইন বিটা ডিভাইডেড বাই হচ্ছে পি কজ আলফা কিউ কজ বিটা। তাহলে এখান থেকে আর আর কাটাকাটি গেল, তাহলে এখানে হচ্ছে ট্যান থিটা, এই যে দিক নির্ণয় করার সূত্র, ট্যান থিটা ইকুয়াল টু এটা পি সাইন আলফা প্লাস কিউ সাইন বিটা ডিভাইডেড বাই পি কজ আলফা প্লাস কিউ কজ বিটা। এই থিওরি কিছুই না, আমরা যখন ম্যাথ করব, ম্যাথ হয়ে যাবে মাত্র 2 থেকে 3 লাইনের মধ্যে। তো এটা হচ্ছে আমাদের দিক নির্ণয় করার সূত্র। তাহলে এইভাবে আমরা লম্বাংশ উপপাদ্যের সাহায্যে লব্ধির মান ও দিক নির্ণয় করতে পারি। তো আমি এখন দেখাবো 3টা ভেক্টর দিলে 4টা ভেক্টর দিলে কি করবা তুমি, দেখো আমি সংক্ষেপে দেখাই দিচ্ছি।